গ্রামের এক কোণে বড় রাস্তা থেকে অনেক দূরে একটা পুরনো কুঁড়েঘর। ভোর হলে সেখানে সূর্য ঢোকে কষ্ট করে। এই কুঁড়েঘরেই থাকে এক বৃদ্ধ আর তার বৃদ্ধা স্ত্রী। তাদের কোনো সন্তান নেই। যৌবন কেটে গেছে অপেক্ষায়, আর বার্ধক্য এসেছে শূন্য হাতে। না, আর ভালো লাগে না ঋতু। এই বৃদ্ধ বয়সে আর কত কাজ করব, আর যে পারি না। একটা সন্তান থাকলে আজকে হয়তো আমাদের এই কষ্টের দিন দেখতে হতো না। এসব বলে আর কি হবে? ঘরে যে চাল ডাল সব ফুরলো, সে খেয়াল কি আছে তোমার? যাও, এক্ষুনি কাজে বের হও, না হলে না খেয়ে মরতে হবে। এরপর তিনি কুড়াল হাতে আস্তে আস্তে কাজের জন্য বাইরে চলে যান। তার বৃদ্ধ স্ত্রী করুণভাবে তাকিয়ে থাকে। পাশের গ্রামে কমল ব্যবসায়ীর বাড়িতে তিনি কাজ করতেন। তাদের বাড়িতে তিনি অনেক দিন ধরে কাজ করছেন, কিন্তু একদিন। আচ্ছা, তুমি আর কতদিন এই বৃদ্ধ লোকটাকে আমাদের বাড়ি কাজে রাখবে বলো তো? কোনো কাজ তো তিনি ঠিকমতো করতে পারেন না। তুমি একে বিদায় করে ভালো লোক নিয়ে আসো। এসব কি বলছো মাধবী? উনি আমাদের কত সুখে দুঃখে আমাদের সাহায্য করেছেন। ওনার কোনো সন্তান নেই, তাই আমাদের বাড়িতে কাজ করেন। যা আয় করেন তাই দিয়ে তিনি আর তার বৃদ্ধ স্ত্রী চলেন। দেখো, আমাদের বাড়ি কোনো বৃদ্ধাশ্রম নয়। এইভাবে মাসে মাসে তোমার টাকা নষ্ট হচ্ছে। কাল যেন উনি আর আমাদের বাড়িতে কাজে না আসেন, এই আমি বলে দিলাম। না, শরীরটা যে আর চলতে চাইছে না। হে উপরওয়ালা, আর কত কষ্ট সহ্য করব এই জীবনে। যাই, বাড়িতে ফিরে যাই। ঋতু একা রয়েছে, ওকে নিয়ে খুব চিন্তা হয়। পরের দিন সকালে বৃদ্ধ জমিতে কাজ করছিল। তখন কমল ব্যবসায়ী তার কাছে আসে। কাকা, আজ কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু না বললে আরো বড় অন্যায় হবে। বাবু, আমি জানি এই বয়সে আর ঠিকমতো কাজ হয় না। তারপরও আপনি দয়া করেছিলেন বলে আছি। ঘরে ঘরে সবাই বোঝে না যে মানুষ শুধু কাজে নয়, মনে বাঁচে। কিছু মানুষ হিসাবটা শুধু লাভ লোকসানে রাখে। আমি কি বোঝা হয়ে গেছি বাবু? আমি তো শুধু দুমুঠো অন্নের আশায় ছিলাম বাবু। যা পাই তাই দিয়ে কোনোভাবে চলছিলাম। আমি জানি কাকা, কিন্তু ঘরের ভেতর থেকে যখন প্রতিদিন শোনা যায় এই লোকটা এখন বোঝা, তখন মানুষ হয়ে দাঁড়ানো কঠিন হয়ে যায়। ঠিক আছে বাবু, বোঝা হলে সরেই যাই। এরপর সন্ধ্যায় তিনি মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কমলবাবু আমার জায়গায় অন্য লোক নিয়ে এসেছেন, তাই আমাকে কাজ থেকে বের করে দিলেন। তুমি এইভাবে ভেঙে পড়ো না, ওপরওয়ালা একটা ব্যবস্থা করবেন। এইভাবে আর আমি ঘরে বসে থাকব না। ভাগ্যের সন্ধানে আমি কালকেই বেরিয়ে পড়ব। তুমি কিছুদিন তোমার মায়ের কাছে থেকো। পরের দিন সকাল সকাল রমেশ তার স্ত্রীকে বিদায় জানিয়ে শহরের দিকে রওনা হয়। এই বুড়ো বয়সে তুমি যাবে ভাগ্যের সন্ধানে। তুমি পারো বটে রমেশ। যাও, দেখো ভাগ্য যদি তোমার সহায় হয়। কি আর করব বলো, ভাগ্য তো আমার হাতে ধরা দিল না। দেখি যদি ভাগ্যর সন্ধান পাই। এরপর তিনি শহরের উদ্দেশ্যে রওনা দেন। হয়তো সেখানে তার ভাগ্য খুলবে, আর না হয় সারা জীবন তাকেই কষ্ট বয়ে বেড়াতে হবে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। গহীন জঙ্গলের আঁকাবাঁকা পথে একা হেঁটে চলেছে রমেশ। চারপাশে উঁচু উঁচু গাছ, পাতার ফাঁক দিয়ে হাওয়ার শোঁ শোঁ শব্দ, আর অচেনা পাখির ডাক যেন তার বুকের ভেতর অজানা এক শিহরণ জাগিয়ে তুলছে। প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এই জঙ্গল শুধু পথ নয়, রমেশের সাহস আর ভাগ্যেরও পরীক্ষা নিচ্ছে। আরে, ওই গাছের নিচে কেউ শুয়ে আছে মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে কোনো দেশের রাজা হবেন। এইভাবে এই গভীর জঙ্গলে কি করছেন? মহারাজ, মহারাজ, উঠুন। এই গভীর জঙ্গলে এভাবে শুয়ে থাকবেন না, বড় বিপদ হবে যে মহারাজ। কে রে তুই হতচ্ছাড়া, আমার এই কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি? আমি কি সুন্দর আমার রানীকে নিয়ে স্বপ্নটা দেখছিলাম, দিলি তো আমার স্বপ্নটা ভেঙে। আমায় ক্ষমা করবেন মহারাজ।
আমি বুঝতে পারিনি আমি এক অভাগা বৃদ্ধ ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে। ভাগ্যের সন্ধানে অজানার উদ্দেশ্যে? এই বৃদ্ধ বয়সে ভাগ্যের সন্ধানে অজানায় না গিয়ে বাড়ি ফিরে যাও এক্ষুনি। আমি শিকার করতে এসেছিলাম, এখন আমার রাজ্য ফিরে যাব। আমি স্বপ্নপুরের রাজা প্রতাপ সিং, নামটা মনে রেখো। চলি। মহারাজ রমেশকে সাহায্য না করে রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন। রমেশ আবার তার যাত্রা শুরু করে। আরে ওই ছোট্ট পাখিটা খাঁচায় বন্দী হয়ে ছটফট করছে, যাই পাখিটার কাছে যাই। ও ভাই, আমাকে এই খাঁচা থেকে মুক্তি দাও। আমাকে মুক্ত করলে তোমাকে গুপ্তধনের সন্ধান দেব। ওরে বনের পাখি, তোকে আমি কিভাবে বিশ্বাস করি? তুই যদি কথা না রেখে উড়াল দিয়ে চলে যাস। আরে ভাই, তুমি যদি আমাকে মুক্ত করো, আমি তোমাকে স্বপ্নপুরের রাজ্য নিয়ে যাব, যে রাজ্য ধন সম্পদ আর প্রাচুর্যে ভরা। তুমি নিশ্চয়ই সেখানে তোমার ভাগ্য খুঁজে পাবে। রমেশ ভাবল পাখিটা হয়তো ঠিক কথাই বলছে। সে ধন সম্পদের লোভ সামলাতে পারল না, তাই সে পাখিটাকে ছেড়ে দিল। খাঁচা থেকে মুক্তি পেতেই পাখিটা আকাশে উড়াল দিল। রমেশ উপরে তাকিয়ে পাখিটার উড়ে যাওয়া দেখল আর ভাবল, আমার মতো অভাগা আর দ্বিতীয় কেউ নেই। রমেশ তবু হাল ছাড়ল না। সে আরও সামনে এগিয়ে জঙ্গল ছেড়ে গ্রামের পথ ধরে এগোতে থাকল। আকাশ তখন কালো মেঘে গর্জন করছে। হঠাৎ বৃষ্টি শুরু হলো। আর পারছি না, পা দুটো যেন আর চলতে চাইছে না। এইভাবে চলতে থাকলে আমার ভাগ্য এই পথেই শেষ হয়ে যাবে। ওই তো একটা বাড়ি দেখা যায়, যাই দেখি আশ্রয় মেলে কিনা। ও ভাই, বাড়িতে কেউ আছেন? দয়া করে আমাকে একটু আশ্রয় দিন ভাই। কে আপনি? আগে তো কখনো দেখিনি আপনাকে। এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছেন? ভাগ্যের সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছি, পথে আজ বিপদে পড়েছি, দয়া করে আমায় সাহায্য করুন। এরপর রমেশ রাতটা সেইখানে কাটিয়ে সকালে আবার বেরিয়ে পড়ে। প্রতিটি পদক্ষেপে যেন নতুন আশা জেগে ওঠে। নদী যেমন থামে না, তেমনি রমেশের যাত্রাও থামে না। সে মনে মনে ভাবে, ভাগ্যের সন্ধানে যেহেতু আমি বেরিয়েছি, এর শেষটা আমি দেখে ছাড়ব। ঘন জঙ্গলের ভেতর দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে রমেশ। চারদিকে ঝিঁঝি পোকার ডাক, বুক ভরা আশা আর চোখে অজানা ভয় নিয়ে সে বেরিয়েছে ভাগ্যের সন্ধানে। হঠাৎই একটি পুরনো বটগাছের নিচে ধোঁয়া উঠতে দেখা যায়। আগুনের পাশে বসে আছে এক রহস্যময় তান্ত্রিক। বাবাজি, আপনি কে? এই গভীর জঙ্গলে একা বসে আছেন কেন? আমি কে তা জানার চেয়ে বড় কথা, তুমি কি রমেশ? আপনি আমার নাম জানলেন কি করে? যে মানুষ ভাগ্যের খোঁজে বেরোয় তার নাম বাতাসি বলে দেয়। আমি খুব গরিব বাবাজি, জীবনে শুধু কষ্ট আর কষ্ট। শুনেছি এই জঙ্গলে ভাগ্যের দরজা আছে, তাই এসেছি। ভাগ্য কাউকে খুঁজে দেয় না রমেশ, ভাগ্য নিজেকে দেখায় শুধু সাহসীদের সামনে। আমি ভয় পাই না, শুধু একটা সুযোগ চাই নিজের জীবন বদলানোর। ঠিক আছে, তবে মনে রেখো, যে পথ দেখাবো সে পথে লোভ করলে সর্বনাশ, আর ধৈর্য ধরলে মিলবে রাজভাগ্য। আমি প্রস্তুত বাবাজি, যা বলবেন তাই করব। তাহলে কাল সূর্য ওঠার আগে এই জঙ্গলের সবচেয়ে অন্ধকার জায়গায় যাবে, সেখানেই তোমার ভাগ্য অপেক্ষা করছে। সন্ত্রানায়া, অজানা শক্তি জাগো, সময় থামাও এক মুহূর্ত, ভাগ্যের দরজা খুলে দাও। এরপর রমেশকে তান্ত্রিক এক অদ্ভুত আলো দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। রমেশ সেই আলোকে অনুসরণ করে। আলোকে অনুসরণ করতে করতে রমেশ এসে পড়ে একটি নীরব গোরস্থানের পাশ দিয়ে। চারদিকে পিনপিনে অন্ধকার, হালকা কুয়াশার ভেতর ভেসে আছে ভাঙা কবরের ছায়া।
আরে জঙ্গলের সবচেয়ে অন্ধকার জায়গা তো পৌঁছে গেলাম। এই গুহার ভিতরেই তো সবচেয়ে বেশি অন্ধকার মনে হচ্ছে। যাই, এই গুহার ভিতরে যাই। যে লোভকে অনুসরণ করে সে আলো হারায়, আর যে আলো হারায় সে নিজেকেই হারায়। আরে কোনো আওয়াজ শুনতে পেলাম মনে হলো। আমার মনের ভুল হবে হয়তো। যাই, ভিতরে যাই। আজ ভাগ্য ঘরে না নিয়ে ফিরব না। আরে বাপরে, গা তো ছমছম করছে। আরে দূরে কিছু একটা জ্বলছে মনে হচ্ছে। তাড়াতাড়ি যাই, ভাগ্য এবার আমার হাতে। না না, এত ধন, এত সম্পদ, চোখ কি আমাকে ধোঁকা দিচ্ছে? সোনা, সব সোনা। এই গুহাই তো আমার ভাগ্য। এগুলো আমার, হ্যাঁ, আমারই হওয়া উচিত। এতদিন কষ্ট করেছি, এবার ভাগ্য আমাকে ডাকছে। রমেশ লোভে পড়ে তান্ত্রিকের কথা ভুলে যায়। সে গুপ্তধন হাত দিয়ে ছুতে যায়। তখনই তান্ত্রিক এসে হাজির হয়। আরে বাবা, আপনি তো নিজেই আমাকে ভাগ্যের খোঁজে এখানে পাঠিয়েছেন। দেখুন, এই সোনা, এই গয়না, এই সব গুপ্তধন, সবই আমার ভাগ্য। সবই তোর ভাগ্য। বোকা রমেশ, তোকে আমি বলেছিলাম লোভ না করতে, কিন্তু তুই আমার কথা শুনলি না। আমাকে ক্ষমা করে দিন বাবাজি, আমার ভুল হয়ে গেছে। আমি লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। দয়া করে আমাকে আমার ভাগ্য ফিরিয়ে দিন। তোর ভাগ্য আমি তোকে ফিরিয়ে দেব, কিন্তু এই গুপ্তধন দিয়ে নয়। তুই খালি হাতে এত দূর এসেছিলি, আজ লোভের কারণে তুই খালি হাতেই আবার বাড়ি ফিরে যাবি। এরপর তান্ত্রিক রমেশকে লোভ করার কারণে সে যেখান থেকে এসেছিল তাকে সেখানেই পাঠিয়ে দেয়। এরপর রমেশকে তান্ত্রিক তার বাড়ি পাঠিয়ে দেয়। রমেশ ঘুম থেকে উঠে দেখে সে বাড়িতে শুয়ে আছে। আমি কি করেছি? সব স্বর্ণ, সব ধন, আমি শুধু লোভের কাছে অন্ধ হয়ে পড়েছিলাম। যে পথ আমাকে ভাগ্যের দিকে নিয়ে যেতে পারত, আমি নিজেই হারিয়ে ফেলেছি। সকালবেলা রমেশ উঠানে বসে কাজ করছে। মুখে পরিশ্রমের ঘাম, চোখে শান্তি। রমেশ বুঝে গিয়েছিল ভাগ্য লোভে পাওয়া যায় না, ভাগ্য তৈরি হয় সৎ পথে চললে। রমেশ একা নয়, লোভে পড়লে এমন ভুল যে কেউই করতে পারে। যদি তুমি লোভ নয়, বুদ্ধির পথেই হাঁটতে চাও, তাহলে এই গল্পের সাথেই থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এমন গল্প মিস করো না।